আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শনাবাসী সহ আমার ফেসবুকের সকল বন্ধু ও সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে ফেসবুক লাইভে আসার মূলত কারণ হচ্ছে গত 2 দিন ধরে আপনারা কিছু পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস দেখছেন, অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। আমি লাইভে আসা তারই একটি কারণ। আমি সমস্ত কিছুই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরছি। মূল বিষয় কি দেখুন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, সুতরাং 5ই আগস্টের পর গণঅভ্যুত্থান পরবর্তীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি নেতৃবৃন্দদের কাছে বিভিন্ন মানুষ কোনো না কোনো সমস্যা নিয়ে আসে। যদি সেটা সত্যতা থাকে বা ন্যায্যতার ভিত্তিতে যে অন্যায় থাকে, আমাদের দলের নেতাকর্মীরা আমরা মানুষের পাশে দাঁড়াই। ঠিক তেমনিভাবে 4-5 মাস আগে একটি মেয়ে আমার ফেসবুকে নক করে। দীর্ঘদিন ধরে আমি কোনো রেসপন্স করি না। পরবর্তীতে তার পরিচয় দেয় যে তার বাবা দর্শনা কেরোইন কোম্পানির সাবেক এডিএম রোয়েন রুতেনের বোন। ওনার নাম মেঘলা। আমি তার আগে ওনাকে চিনতাম না। তখন তার সাথে আমি কথা বলি, তখন তিনি আমাকে একটি বিষয়ে অবগত করেন। উনি বলে যে যেহেতু আমার 4 বছর এরকম হয়তো বড়, তো বলে যেহেতু আপনি আমার সিনিয়র, এই জুনিয়র, আমি তোমাকে তুমি করে বললাম। আমি বলি, ঠিক আছে আপনি বলেন। তখন মূল বিষয় হচ্ছে উনি ইসলাম বাজারের সাইমন নামে একটি ছেলে আছে, সবাই চেনবেন। ওই সাইমনের বিষয়ে আমার সাথে আলাপ করে। উনি সাইমনের বিষয়টা আমার কাছে তুলে ধরে যে এইভাবেই, যে সাইমন তাকে হিউজ পরিমাণ ডিস্টার্ব করে, অতিরিক্ত ফোন দেয়। সাইমন সে কিভাবে তার আইডি কার্ড কপি করে না কিভাবে একটা নকল কাবিন করে দর্শনাতে সব জায়গায় তার আত্মীয় স্বজনের কাছে বলে বেড়াচ্ছে যে শাহাবুদ্দিন সাহেবের মেয়ে মেঘলা আমার স্ত্রী। তো এই বিষয়টি কেন্দ্র করে কথা বলে, ডিস্টার্ব নানা রকমভাবে। তার পরবর্তীতে আমি ওনার কাছ থেকে যতটুকু শুনতে পেলাম যে এই বিষয়টি আমাদের দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ভাই অবগত। ওনার কাছে বিষয়টা বিচার দিয়েছে। পরবর্তীতে ওখানেই মনে হয় এই বিষয়টা হয়ে, যেটা নাটক বা কি আমি জানি না কিভাবে বেরিয়েছে, তো ডিভোর্স হয়েছে। যত ডিস্টার্ব না করে, এটা অনেক আগেই। তো এই বিষয়ে আমার সাথে আলাপ করছিল, তো এই বিষয়টা আমি অতটা গুরুত্ব দিই নাই। তো এইভাবে মাঝে মধ্যে আমার সাথে কথা বলার চেষ্টা করতো। তার পরবর্তীতে একটা বিষয় একদিন ফোন দিয়ে অনেক ইমোশনালভাবে কান্নাকাটি করতেছে যে ভাইয়া দেখো, আমার একটা বিষয় আছে। আমার বর্তমান যে হাজবেন্ড, সে হাজবেন্ড হচ্ছে সৌদি আরব চলে গেছে। ওই আমার হাজবেন্ড প্রচুর পরিমাণ নেশা করত, আমাকে অত্যাচার করত। আমি অফিসে থাকাকালীন আমার অফিসের ল্যাপটপ আর একটি নোটপ্যাড, ফোন, কিছু গহনা একজনের কাছে বন্ধক দিয়ে দিয়েছে। এখন আমি সরকারি চাকরি করি, আমার কি মাসের জন্য অডিট, আমি যদি ল্যাপটপটা না দেখাতে পারি তাহলে আমার চাকরি থাকবে না। তা আমি থাকি দর্শনাতে। তা আমি বললাম আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তখন বলে যে তুমি তো রাজনীতি করো, রাজনীতি যেহেতু সারা বাংলাদেশে তোমাদের একটা আছে। আমি বললাম আপনার পরিবারের সাথে কথা বলেন। তোমার বলছে আমি আমার পরিবারের সাথে বিষয়ে কথা বলবো না, পরিবার জানে না, পরিবারের সাথে কথা বললে আমার সমস্যা হবে। আর আমার বাবা হচ্ছে হজে যাবে, আমি পেন দিতে মানে তাকে আমি এই বিষয়টা অবগত করতে পারছি না। যাই হোক, কম বেশি এইভাবে সে আমার সাথে কথা বলার চেষ্টা করে, কথা বলে এই বিষয়ে। পরবর্তীতে আমি বিষয়টা মাথায় নেওয়ার পর আমি ঢাকাতে যাই। ঢাকাতে আদাবর 10 নম্বরে, আমি লোকেশনও দিচ্ছে 8 নম্বরে, ওই গ্রিন কি যেন নাম অফিসটা। তো ওখানে আমাদের থানা বিএনপি আদাবরের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান
আর যুব দলের আদাবাদ থানার সাধারণ সম্পাদক শুক্র আলামিন ভাই। ওনাদের অফিসে যাই, যাওয়ার পরে আমি ঘটনাটা বলি যে ভাই এই মেঘলা বলে এই মেয়ে মোহাম্মদপুরেই থাকে, সরকারি চাকরি করে, তার একটু প্রবলেম হয়েছে, তার স্বামী অ্যাডিক্টেড, সে অফিস থাকাকালীন তার এমন পার্সোনাল জিনিস বন্ধক দিয়ে দিয়েছে। তখন তারা বলে ঠিক আছে, তার হাজবেন্ডের ছবি আর যার কাছে বন্ধক আছে তার ছবিগুলা নিয়ে দাও। তখন আমি হোয়াটসঅ্যাপে ছবিগুলা নিই, নেওয়ার পরবর্তীতে উনি ছবি দেখে, যেহেতু তার হাজবেন্ডের বাসা আদাবরে, ভাইরা চিনতে পারে বলে তো আপিন থেকে শুরু করে এমন কোনো নেশা নেই যে করে না, প্রচুর খারাপ। আর যার কাছে বন্ধক দেওয়া আছে তার নাম হচ্ছে সুজন, বলছে হ্যাঁ সেই বন্ধকে টাকা মাকা লাগায় নেয়। তো নেওয়ার পরে ওই দিনে আমি যেহেতু বিকালে গেছিলাম, তো বলে যে আমার একটা কাজ আছে, আমরা একটু বাইরে যাব, তুমি রাত 10টার দিকে আদাবর থানার দিকে আসো। তা আমি থানার ওখানে গেলাম, তখন বলছে মেয়েটাকে ডাকো। তখন আমি ফোন দিলাম, ওই যে মেঘলা আর মেঘলার মেয়ে আসলো। তখন ওই যে সুজন যে বন্ধু সে আসছিল, যেহেতু আমাকে যেভাবে বর্ণনা দিছে সেইভাবে আমি আদাবর নেতৃবৃন্দকে জানাই, তারা সেইভাবে উপস্থাপন করে। তখন ওই ছেলে বলে যে ভাইয়া কোথাও একটু ভুল হচ্ছে, বিষয়টা এরকম না। এই মেঘলা আপার সাথে আর ওনার হাজবেন্ডের সাথে আমার দীর্ঘদিনের লেনদেন আছে, তারা বন্ধক দেয়, এর আগেও অনেক কিছু বন্ধক দিছে, তার হাজবেন্ড আর সে এসে এগুলা বন্ধক দিছে। তারপরে ওই ছেলের বক্তব্য যে এই ছেলে হিউজ পরিমাণ নেশা করে, আমি বিশ্বাস করি না। তখন ওনার স্ত্রীর আইডি কার্ড নিয়ে দিছে। সুতরাং সেখানে আমি পা তুলে উঠে আসার আমার কোনো অবস্থা ছিল না, কারণ আমি ভাইদের কাছে একরকম ভাবে বলছি যে দেখতেছি এটা টাউট মতন পড়া যায়। তখন ভাই আমাকে বলছে তুমি কার নিয়ে আসছো, মেয়ে স্বামী স্ত্রী তো ভয়ঙ্কর খারাপ। তখন ওই সুজন বলতেছে যে ভাইয়া আমার পাশেই তার দোকান ছিল, এখানে সেই হিউজ পরিমাণ হিরোইন টিরোইন এরকম লাইব্রেরির দোকান ছিল, আটকায় নেশা করতো। তো মূল বিষয় হচ্ছে আমি জানি একজনের মাধ্যমে পরিচয়, তো এইগুলা দিয়েছে আমি মনে করছি টাকা, কিন্তু 8-9 মাস হয়ে যাচ্ছে, তারা কোনো যোগাযোগ করতেছে না, আমি এগুলো বিক্রি করে দেব। তখন আদাবর থানা বিএনপির ও যুবদলের নেতৃবৃন্দ আমার রিকোয়েস্টে 1,20,000 টাকা পাই, সে সুজন সেটাকে 70,000 টাকায় করে দেয়। দেওয়ার পরবর্তীতে এটা এইভাবে হয়ে যায়, এ হচ্ছে মূল বিষয়। তারপরে আমি ওখান থেকে আমার কাজ সেরে আমি চলে আসি বাসাতে। তো এরপরে আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চাই বা চাই, অতিরিক্ত ফোন দেয়। ফোন দেওয়ার প্রেক্ষিতে কথা হয়েছে, এখানে আমি অস্বীকার করবো না, কথা হয়েছে। আমি একদিন শুয়ে আছি, আমার স্ত্রী ফোন মনে হয় দেখছে যে 7-8 বার ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে। তো আমার স্ত্রীর সাথে ওই মেয়ের কথা হয়। তো অলরেডি হয়তো সেই কথা ফোন যে রেকর্ডটা হয়তো আপনারা অলরেডি শুনতে পারছেন, সেই আমার স্ত্রীর কাছে স্বীকারোক্তি দিছে যে তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই, বা যে ভয়েস রেকর্ডটা সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে দিয়েছে, সে বলতেছে যে আমি আমার বিবাহিত জীবন গোপন করছি ইত্যাদি হ্যান ত্যান। তো বিষয় হচ্ছে সে আমার স্ত্রীকে চেনে, কনকলতা নাম সে বলছে, এর বর্ণনাও দিয়েছে। এই কথাগুলো আপনারা শুনছেন। এখন মূলত বিষয়, আমি রাজনীতি করি, মানুষের সেবা করাটাই আমাদের কাজ, তো সেই সেবাটাই করেছিলাম। হ্যাঁ, এখানে সে তার সুযোগ নিতে চেয়েছিল, আমার পক্ষের থেকে সেটা সম্ভব হয়নি। তার পরবর্তীতে আমি এই বিষয়টা তার পরিবার জানে, তার ভাই আমাকে নিষেধ করে যে আমার বোন কিন্তু একটু মেন্টালি প্রবলেম, মানসিক রোগী, ওর সাথে তুই কথা যদি হয়ে থাকে কথা বলা বন্ধ করে দিস। আমি কথা বলা অফ করে দিই। তো দেওয়ার পরের থেকে বিভিন্ন নাম্বার ফেক আইডি খুলে আমাকে করে, সব জায়গাতে আমি ইগনোর করতে থাকি। তো মূল ঘটনা এখন আমি বলি আপনাদের। বিষয় হচ্ছে আপনাদের সকলের কিন্তু মনে আছে, কিছুদিন আগে 10 নং প্রেস ক্লাবে একটি ঘটনা, আমাদের 3 নম্বর ওয়ার্ডের সক্রিয় একজন বিএনপির কর্মী চঞ্চল, তার সাথে প্রেস ক্লাবের একজন মেম্বার হান্নান, তার সাথে একটু ঝামেলা সৃষ্টি হয়। তখন চঞ্চলকে মাদক কারবি বলে প্রত্যেকটা সংবাদপত্রেই আখ্যা দেয়। তখন যারা এর সাথে জড়িত, আমরা ওই হান্নানের বিরুদ্ধে আমরা একটা মানববন্ধন করছিলাম, সেখানে লিড পয়েন্টে আমি ছিলাম। তো
আমাকে ওই মুহূর্তে একজন প্রেস ক্লাবের বড় মাপের সাংবাদিক, তিনি আমার হয়তো স্ক্রিনশটটা আছে, আমাকে কমেন্ট করছিল সময় কথা বলবে, তোমার সাথে সময়ের সাথে কথা বলবো আমরা। তো শত্রুতার জেরেই এই মেয়ে, আমি নাম ধরে বলছি, এই চুয়াডাঙ্গা পৌর ছাত্র দলের সদস্য সচিব মাজিদুল আলম মেহেদি আমার বন্ধু, তার সাথেও যোগাযোগ করছে। অনেক বড় ভাই আমার রাজনীতি সহযোদ্ধা বা যারা আছে তাদের কাছে এগুলো বলতে গেছে, পাত্তা পায় নাই। তখন এই মেয়ে হয়তো অবগত আছে যে সাংবাদিকদের সাথে আমার একটু দূরত্ব আছে, কোনো একটা ঝামেলা আছে। এই মেয়ে হচ্ছে সাংবাদিকের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে আমার কাছে কোনো না কোনো মাধ্যম দিয়ে ওই ভয়েসটা আমার কাছে আসে। আসার পরে পরবর্তীতে আমি জানতে পারি যে এইরকম একটা ঘটনা। তো খাস খবরে নিউজ যেদিন হয় সেদিন আমার স্ত্রীর ছবিতে নিউজ করছে। তখন আমার স্ত্রী ফোন দিল, দেওয়ার পরে বলতেছে, বুঝলাম যে অপরাধী আছে, আপনি মেয়েটাকে আত্মগোপনে রাখছেন, আমার হাজবেন্ডের ইয়ে করছেন, বাট আমার ছবি দিয়েছেন আমার হাজবেন্ডের সাথে, তাহলে মনে হচ্ছে তো ভিকটিম আমি। তখন তারা সরি বলে, আজকে মনে হয় তারা সত্য একটা নিউজ প্রকাশ করছে। তো তার পরবর্তীতে সিনিয়র একজন সাংবাদিক দর্শনার, ওনার কাছেও গতকালকে একটা নিউজ আসছে, উনি আমাকে ফোন দিল। আমি ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে দেখি উনি বলতেছে এই যে একটা নিউজ আসছে, একটু দেখো। ঠিক আছে, একটা ভয়েস পাঠাইছে, এটা সুন্দর করে লেখা দিয়েছে, দেখলাম তাদের মতন লেখাতে দেখলাম আপনার হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে বলে ফোন দিলে আমি বলে কারোর সাথে যোগাযোগ করি না, মানে এটাও একটা সাজানো। তারপরে যেই ছবিগুলো দিছে, এই ছবিগুলো টোটালি আমার বইয়ের ছবি। আমি তখন বললাম যে মামা, এটা তো একটা আপনাদের সাথে প্রতারণা করতেছে, কারণ একটা অডিও ভয়েস রেকর্ড পাঠাইছে, পাঠানোর পরে যে ছবিগুলো দিছে সেই ছবিগুলো তো আমার স্ত্রীর সাথে তোলা, হয়তো আয়নার সামনে বা পার্কে বসে, এই ছবিগুলো হচ্ছে আমার স্ত্রীর ছবি। তখন বলছে তাহলে তো আমাদের সাথে প্রতারণা করতেছে। তো এইভাবে যখন সংবাদপত্রে নিউজ করতে পারে নাই, তখন 2 থেকে 3 জন দর্শনার সাংবাদিক আছে, তারা বিভিন্ন সংবাদপত্রে এই নিউজগুলো প্রকাশ করার জন্য চেষ্টা করে। ব্যর্থ হওয়াতে তারা পরবর্তীতে তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে, আমার সাথে অবগত না করে। মূল বিষয় হচ্ছে, আরও যদি আপনাদের একটু খুলে বলি, সেই 2 জন সাংবাদিক মেঘলার ভাই রোয়েনা রুথেনের সাথে 2 দিন ধরে কথা বলছে। তারা রিকোয়েস্ট করছে যে চাচা, যেটা আমার সাথে কথা হয়েছে, আমার কাছে রেকর্ড আছে তার ভাইয়ের কথা, যে আমরা অনেক রিকোয়েস্ট করছি যে আমাদের পারিবারিক একটা সম্মান আছে, আমার বাপ হজ করে আসছে, আমাদের একটা ইজ্জত আছে, তার বোনের নিয়ে হয়তো বলছো তার বোন কেমন, তা আপনি এই নিউজটা করেন না। তো তারা বলছে ঠিক আছে, কিন্তু তারা এই নিউজটা করছে। তখন আমি বললাম, তখন এটাও বলছে যে ওরা, যে লিওনের সাথে হয়তো আপনাদের ব্যক্তি কোনো দ্বন্দ্ব থাকতে পারে, আপনি ওইটা অন্যভাবে ইয়ে করেন, কিন্তু আমাদেরকে জড়িয়েন না। অথচ তার পরিবার আজকে সম্মানে সাফার হচ্ছে, আমার পরিবার হচ্ছে, আমি রাজনীতি করি, আমার দলটা সাফার হচ্ছে। তো তারাও কিন্তু আপনার বারবার তাদের সম্মানের ক্ষেত্রে মানা করছে যে আমার বোনের এই প্রবলেম আছে, মানসিক একটু রোগী, ও কারো কথা শুনে না, তারা বারবার ধরে রিকোয়েস্ট করছে। অথচ তাদের কথা না শুনে তারা তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে, করার পরে এই জিনিসটাকে ভাইরাল করে। এখন মূল বিষয় হচ্ছে, দেখুন যে বিষয়গুলো আমাকে দিয়ে নিয়ে আসছে, বিকাশের লেনদেন। আমার 9111183909 এই নাম্বারে শুধুমাত্র রকেট আর নগদ অ্যাকাউন্ট খোলা আছে। এই নাম্বারে এমন কারোর সাথে আমার কোনো লেনদেন নাই। আর আমার 91633729 এই নাম্বারে আমার বিকাশ আছে। 1 বছর ধরে আমি এই বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করি না। এখন মূলত বিষয়, আমি একটি জিনিস ফলো করলাম গতকালকে থেকে, তার এক্স হাজব্যান্ড সাইমন সেই স্ক্রিনশটগুলা বিভিন্ন জায়গাতে কমেন্ট করছে। তা আমার প্রশ্ন থাকতে পারে, ওই সাইমনের সাথে আমার একটু ব্যক্তি ঝামেলা ছিল, তো তার হাজব্যান্ড আর সে মিলে দেখলাম ফেক আইডি বা রিয়েল আইডির থেকে এইগুলা ইয়ে করতেছে। তো বিষয় হচ্ছে, টাকা উত্তোলন মানে রিসিভ করছে কে?
দোকানদারের কাছে গেলে অবশ্যই জানতে পারা যাবে। তো ঘটনাস্থলে আমার কাছে যতটুকু মনে হয়েছে, রাজনীতির কিছু খেলা আছে, তারপরে ব্যক্তি যে দুজনের কথা বললাম, আমাদেরই খুব কাছের এক সময় মানুষ ছিল, এখন সাংবাদিক, তারা ব্যক্তি রেশারেশিকে নিয়ে কেন্দ্র করে এই মেয়েটাকে গুটি করছে। এই মেয়েটার সাথে দীর্ঘদিন ধরে তাদের কথা হচ্ছে, আমার যতটুকু মনে হচ্ছে পরিকল্পিতভাবে তারা এই জিনিসটাকে নিয়ে এসে আমার রাজনীতি কেরিয়ার বা আমার সম্মান এটাকে হেয় করার জন্য, লাঞ্ছিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। অলরেডি লাইভে আসার আগে একজন সাংবাদিক আমার ফোন দিয়ে বলতেছে, ভাই এমকজন রিকোয়েস্ট করলো, মানে যেই আমার নিয়ে পজিটিভ নিউজ করতেছে তার কাছে তারা ফোন দিয়ে হচ্ছে মানে কেন করতেছো হ্যান ত্যান। এখন আমি একটা জিনিস আপনাদের কাছে বলি, যেই বিষয়গুলা মেয়ে ভয়েস রেকর্ডে বলেছে যে আমি অবিবাহিত হয়ে তার সাথে সম্পর্কে গিয়েছি, একটা কি জিটি দেখলো যে দিনের পর দিন তাকে নির্যাতন করেছি, তার দেহ ভোগ করেছি, তার মোটা অঙ্কের টাকা নিয়েছি, বা এই ন্যূনতম একটা প্রমাণ দিক, লেনদেনের একটা প্রমাণ দিক, শারীরিকভাবে একটা প্রমাণ দিক, বা কোনো কিছুভাবে একটা প্রমাণ দিক। ভিত্তিহীনভাবে একজন ব্যক্তি এসে, সে একজন অ্যাডিক্টেড মানুষ, সে এসে একটা ভয়েস বা একটা দিয়ে দিয়েছে, তার পেছনে ইন্ধনদাতা আছে, আসলে সে কোন মস্তিষ্কর মানুষ এটা আপনার আগে জানুন। আমার কাছে অনেক তার পরিবারের রেকর্ড আছে। তো বিষয় হচ্ছে সে এসে দিয়ে দিচ্ছে। এখন আমি পলিটিক্স করি, আমাদের পিছনে অনেক ধরনের আছে। আমি অলরেডি খেয়াল করলাম যে মিজানুর রহমান, সুহাগ গাজী বলে বিভিন্ন, আবার ফেক আইডি। তো বিষয় হচ্ছে কিছু মানুষ আছে, বিরোধী দল আছে। তো বিষয় হচ্ছে তারা দেখছে এটা নিয়ে বেশি মাথামাতি করতেছে, তাদের সাথে তাদের এখন ভালো যোগাযোগ। তো এমন ভাবে মানে করতেছে যে আসলে কি বলবো। তারপর আমি দেখাই আপনাদের একটা জিনিস। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে সে কিছু ছবি হয়তো কারোর কাছে দিছে, কেউ পোস্ট করছে, আমি এটা নামায় রাখছি। আপনি একটু নাটক দেখবেন। আসলে এই যে এই ছবিগুলা কিভাবে, কার ছবি, তার যদি ছবি হয়ে থাকে, কে নির্যাতন করছে না করছে, এ দেখেন। তারপরে এই দেখেন, মানে আর এই ছবিটা দেখেন, একদম বুঝতে পারবেন ক্লিয়ার যে লিপস্টিকের দাগ দেয়া, দেখেন। তো এই সব ছবি দিয়ে বোঝাচ্ছে যে আমি নির্যাতন করছি। ভাই আমি তার সাথে থাকলাম কবে, তার সাথে তার বাসায়, বা তার সাথে আমার কোন ধরনের সম্পর্ক, সে কি আমার ওয়াইফ নাকি, আমি কিভাবে তাকে নির্যাতন করলাম বা কি, মানে এইসব ছবি তার পূর্বের হয়তো এইসব ছবিগুলা দিয়ে সে আমার উপর চাপিয়ে দিতে যাচ্ছে। আমি নিজেই অবাক হয়ে গেছি। যাই হোক, আমি সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, সবসময় সম্মানও করি। এই বাক স্বাধীনতার জন্য দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে তুলেছিলাম। এই জুলাই আগস্টে আমিও একজন যোদ্ধা। অথচ কিছু সংবাদপত্র, এটা হয়তো একটা কুচক্রী মহল, যারা সাংবাদিকতার আড়ালে লাইসেন্সধারী, তারা এই জিনিসটাকে সাজিয়ে সাংবাদিকদের ভিতর বিভ্রান্ত করে আমার অভিযোগ করেছে, আমি বুঝলাম। বাট আমি যদি অপরাধী হয়ে থাকি বা আমি ভিকটিম হয়ে থাকি, আমাকে তো সাথে সাথে আসামি বা দোষী সংবাদপত্র করতে পারে না। আমার বক্তব্য নেবে, আমার সাথে কথা বলার চেষ্টা করবে, এর কোনো কিছুই কেউ আমার সাথে করে নাই, অথচ নিউজ করে দিছে। যেমন আজকে 2টা সাংবাদিক আমার কাছে ফোন দিছে, তারা বলছে ভাই আপনি তো যোগাযোগ করতেছেন আমাদের সাথে, আপনি যখন ফোন দিয়েছি ফোনে কথা বলছেন, কিন্তু অথচ তারা বলে বেড়াচ্ছে তাদের সাথে আমি বলে যোগাযোগ করতেছি না। এখন ভাই টোটালে যে জিনিসটা এসে দাঁড়াইছে, আমি আপনাদেরকে হয়তো অবগত করতে পারছি যে দর্শনার যে শাহাবুদ্দিনের সাহেবের মেয়ে, তার নাম শাইলা সুলতানা মেঘলা, তিনি কিভাবে আমার সাথে কথা বলছে বা কি ঘটনা কেন্দ্র করে, এটা পূর্ব পরিকল্পই আমার কাছে মনে হচ্ছে এখন। কারণ কেন পূর্ব পরিকল্পিত? কারণ এর সাথে কিছু মানুষ জড়াই গেছে।
হয়তো আমাকে ধ্বংস করার জন্য তারা এই গেমটা সাজিয়েছিল। সুতরাং আমি এই মেয়েটির সম্পর্কে একটু বলি, আপনারা অনেকেই জানেন। ওনার প্রথম হাজব্যান্ডের বাসা হচ্ছে কালীগঞ্জে। উনি কালীগঞ্জ সুগার মিলের চাকরি করতেন। এমনকি উনি ইত্তেফাকের একজন সংবাদপত্রের সদস্য ছিলেন। তার সাথে যাই নিয়ে সমস্যা হোক, দর্শনা পৌরসভায় বিচার হয়। তৎকালীন ওই সময় কালীগঞ্জে সাংবাদিক ছিল, দর্শনার ছিল, দর্শনার নেতৃবৃন্দ ছিল, মেয়র ছিল মতিয়ার সাহেব। পৌরসভায় বিচার হয়, বাদ হয়ে যায়। পরবর্তীতে তার স্বামীকেও হয়তো ওই প্রথম স্বামীকে অনেকভাবে ইয়ে করার পরে, ধরেন যেটা আমার সাথে আজকে হচ্ছে, ফাঁসানোর চেষ্টা করেছে, এরকম ভাবে কিছু হয়েছে। তার প্রথম হাজবেন্ড আত্মহত্যা করছিল। তো দ্বিতীয় স্বামীকে এটা আমি অবগত না, তৃতীয় স্বামীরটা আমি অবগত আছি। এই সাইমন, এই ছেলের সাথে দীর্ঘদিন তার সাথে সম্পর্ক ছিল। বিয়ের আগে একসাথে থাকছে, পরবর্তীতে বিয়ে করছে। এই বিয়েটা শাহাবুদ্দিন সাহেব যখন মেনে নেয় না তার পরিবার, তখন এইটা আমাদের দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে পুরাতন বাজারে ডিভোর্স হয়। পরবর্তীতে যে ছেলের সাথে বিয়ে করছে, সে ছেলের নাম হচ্ছে সেতু, আদাবারে বাসা। সে এখন সৌদি আরবে থাকে। সে ছেলেটাও হিউজ পরিমাণ নেশা করে। ওই ছেলেটাই সম্ভবত এই যেই মানে মেয়েটার আঘাত করা ছবি দিছে, ওই ছবি সম্ভবত হবে, যতটুকু আমাকে বলছিল। তো এখন ওই হাজবেন্ড থাকে সৌদি আরবে, তার সাথে তার কোনোভাবে যোগাযোগ হয়তোবা নেই। এর বাইরে একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক আছে। সে যখন আমার মানে আপনারা আমাকে চেনেন, ছোট থেকে আমি রাজনীতি করে আসতেছি। তো আমার নামে রাজনীতিভাবে বা কোনোভাবে এলাকায় কোনো রিপোর্ট আছে কিনা আপনারা দেখবেন। আমি নিজে নেশা করি কিনা, আমি কোনো নেশার ব্যবসার সাথে আছি কিনা, আমি কোনো চোরাকারবির ব্যবসার সাথে আছি কিনা, আমি কোনো চাঁদাবাজি করেছি কিনা। তো বিষয় হচ্ছে আমার কাছে যখন নাই, তাহলে আমি একটা মেয়ের সাথে ভাই এইরকম প্রতারণা করতে পারি না। তো এখানে পরিকল্পিতভাবে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত চলছে। এটা সবাই কম বেশি আপনারা বুঝছেন, যেহেতু মেয়েটার ভয়েস রেকর্ড দেখে আমার স্ত্রীর সাথে কথা হয়েছে। এমনকি তার ভাইয়ের ওর ভাইয়ের সাথে আমার যে কথা হচ্ছে সেটারও সোশ্যাল মিডিয়ায় আমি তুলে নিয়ে আসছি। এখন বিভিন্ন যারা বিএনপি ও বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হেয়পূর্ণ করে, আমি দেখতেছি সেই তাদের সাথে তারা এখন সম্পর্ক পাই। এই ছবিগুলা কিভাবে গেল তাদের কাছে, তারা এই ছবিগুলা হচ্ছে ইয়ে করতেছে। আর আদাবর থানায় যে চিঠি করছে, এটা আমি দেখছি সেদিনই। তো বিষয় হচ্ছে এই মেয়েদের দ্বারাই অনেক কিছুই সম্ভব। কিন্তু আমিও চাই, যেহেতু আমাকে সমাজের চোখে হেয় করতে গিয়েছে, আমি কাঠগড়ায় দাঁড়াবো, তাকেও দাঁড় করাবো, আর আমি ডিএনএ টেস্টও করাবো। কারণ ওই পিনিক করে এসে একটা মানুষের মানহানি করতে যাবে, লাঞ্ছিত করবে, মনে করবে ছেড়ে দেবে। আমি ছেড়ে দেওয়ার বান্দা না, আমি লড়াই করেই এসেছি। আমি লড়াই করব, এটার আমি সত্যতা সামনে নিয়ে আসবো মানুষের, যে আসলে কে। আর যে দুজন সাংবাদিকের সাথে জড়িত, তার পরিবারের সাথে তার একাধিকবার কথা হয়েছে, আমার কাছে রেকর্ডগুলো আছে। তো বিষয় হচ্ছে এগুলাও নিয়ে আসব। আর একটা কথা আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই, আপনারা গণমাধ্যম কর্মী, জনগণ আপনাদের প্রতি আস্থা রাখে। আপনাদের সত্য ঘটনায় তুলে ধরা আপনাদের মূল লক্ষ্য। আমরাও আপনাদের সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা সত্যটা যাচাই বাছাই করে নিউজ করবেন। যদি কেউ অভিযোগ করে, ভিকটিমের কাছেও আপনারা শুনবেন, শোনার পরে তারপরে আপনারা নিউজ করবেন। আপনারা একপক্ষভাবে নিউজ করবেন না, বৈষম্য রাখবেন না। যদি এটা করেন, অলরেডি বুঝতেই পারছেন যে কটা নিউজ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, দেখবেন কমেন্টগুলা আপনাদের পক্ষে নাই, আপনারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। আমরা চাই না আপনারা প্রশ্নবিদ্ধ হন। আপনাদের হাতে কলম আছে, কলমটা সত্যের কাজে লাগান। আপনাদের যদি কেউ ভুলভাল বুঝিয়ে তার স্বার্থ হাসিল বা ব্যক্তির রেশারেশি স্বার্থ করে, এটার কাছে আপনারা হেরে যাচ্ছেন। এইরকম কোনো সুযোগ দিয়েন না। আর একটি বিষয় বলে আমি আজকের মতন বিদায় নেব। দেখুন, আবারও বলছি, রাজনীতিবিদের কাছে মানুষজন আসবে, এটাই স্বাভাবিক, উপকার করবে। কিন্তু কেউ যদি পরিকল্পিতভাবে আসে,
আমরা তো জ্যোতিষী বা কবিরাজ না, বুঝতে পারি না। তো সচেতন থাকবেন, যেটা আমার সাথে হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয়, আপনারা সতর্ক থাকবেন। আর আমি আবারও বলছি যে অভিযোগগুলো আমাকে নিয়ে এসেছে মোটা টাকার মানে লেনদেন, এটার আমি পুরো দেখছি না, আপনারা হয়তো পান নাই। তো তারপরে যে অবৈধর কথা সম্পর্কে কথা বলছে, এটারও কোনো আপনারা দেখতে পারবেন না। একটা মানুষের সাথে একটা মানুষ, হ্যাঁ দেখলাম কিছু জায়গায় স্ক্রিনশট দিছে, হ্যাঁ তার সাথে কলের স্ক্রিনশট, এখন এআই প্রযুক্তি, একটা ছবিও দেখলাম আমি। তো বিষয় হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করে কিছু রেকর্ড বা ছবি স্ক্রিনশট তৈরি করছে, এটা খুবই দুঃখজনক। কারণ এমন একটা যুগে আমরা আছি, হ্যাঁ ডিজিটাল এটার জন্য খুব ভালো, কিন্তু এই ডিজিটাল যুগে এআই প্রযুক্তি দিয়ে ফুল কপি করা যায়, এটা আপনারা সতর্ক থাকবেন, বিভ্রান্ত হবেন না। আর যেই সম্পর্ক লেভেলটা বলতেছে, মানে তার সাথে আমার যে হাজব্যান্ড ওয়াইফের মতন সম্পর্ক, আর যে ছবিগুলো আজ বাস্ট করছে যে একজন হাজব্যান্ডও মানে স্ত্রীকে এইভাবে মারে না, তবে প্রেমিক হয়ে যদি এভাবে মারে কেউ থাকে, আমি কথা বোঝাচ্ছি আপনাদের। সুতরাং যদি ওই ধরনের সম্পর্ক থাকে তার সাথে তো তাহলে আমার খুব সুন্দর সুন্দর ছবি থাকার কথা, তার সাথে অনেক কিছু থাকার কথা, তা এর কোনো কিছু কি আছে? তো কি সুন্দর পরিকল্পিতভাবে কবাই কোথার কি কি নিয়ে এসে দাঁড় করিয়ে তার পরবর্তীতে সুন্দর করে একটি রেডিও স্কিপ করে দিয়ে ছেড়ে দিল, হয়ে গেল। আপনারা দেখবেন যে আজকে দেখলাম হিজাব পরে এসে লাইভে এসে বলছে, চেয়ার অ্যাটিটিউড কথাবার্তা দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে আসলে সে নারী বা সেই মেয়ে মানে কোন মস্তিষ্কর একজন ব্যক্তি। তার বিষয়ে আমি কিছু অবগত করতে চাচ্ছি না, তার বিষয়ে যতটুকু আমরা অবগত হয়েছি যে সে হিউজ পরিমাণ ঘুমের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ নেশাও করে। তো বিষয় হচ্ছে যে তার বাবা মার কথা শোনে না, পরিবারের সম্মান দেখে না, একজন ছেলের সম্মান দেখে না, তার নিজের তো সম্মান নাই, সেটা তার ভাই বলে দিছে। তো তার থেকে জাতি কি আশা করতে পারে? তার দ্বারাই যে কোনো মানুষেরই ফাঁসানো সম্ভব। তারপরে একটা কথা বলছিল মানে ভিডিওতে, আমি পিশাব করে দিলে এমন লিওন 10টা ভেসে যাবে না, কি ধরনের কথাবার্তা। তার ওই ভয়েস রেকর্ডে দেখবেন তার যেই অসামাজিক কথাবার্তা, আর যেভাবে মনে হচ্ছিল কেউ একটা লিখে দিছে, সেই রিডিং করতেছিল, মাঝে মাঝে উগ্রপন্থী হয়ে কথা বলতেছিল, তখন হয়তো ও কোন মস্তিষ্ক ছিল বা কিভাবে মানে কথাগুলা বলছে সে নিজে জানে কিনা, এটা আমার একটু সন্দেহ আছে। আমাকে এর ভিতরে সুতরাং আপনারা যেহেতু দুই পক্ষেরই ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সুতরাং আপনারা কিন্তু বোঝেন, সচেতন ব্যক্তি, আপনারা দেখুন যেটা কোনটা সত্য কোনটা মিথ্যা, তো বেরিয়ে আপনারা তো অটোমেটিকলি বুঝতে পারছেন। তো আমি আপনাদেরই একজন, কারো পছন্দের কারো অপছন্দের, কিন্তু আমি আপনাদের সকলেরই আপনারা সকলেই আমার পছন্দের ব্যক্তি। আমি আজকে যেই মানহানি বলেন লাঞ্ছিতর শিকার হচ্ছি, বা একটা চৌত্তক্রী মহলের যারা ষড়যন্ত্রকারীরা দীর্ঘদিন ধরে করে আসতেছে, আমি যাতে এখান থেকে মুক্তি হতে পারি, আপনারা সকলেই দোয়া করবেন। আর আবার বলি, লড়াই করার অভ্যাস আমার আছে, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়াই করব, অন্যায়ের প্রতিবাদ করব। যতই পরিকল্পিত ষড়যন্ত্র করুক, যতই করুক, আমাকে থামিয়ে রাখা যাবে না। হ্যাঁ, যেহেতু দলীয় পদ আছে, অনেকে হয়তো মনে করছে আমাকে পদত্যাগ করতে পারে। হ্যাঁ, দল সত্য মিথ্যা যাচাই বাছাই করে তারা সিদ্ধান্ত নেবে। যদি আমি দোষী হয়ে থাকি তাহলে দল তার সঠিক সিদ্ধান্ত, দোষী না হয়ে থাকলে আমাকে রেখে দেবে। কিন্তু আমি
এই দলকে ভালোবাসি, এই দলকে লালন করি, দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে আন্দোলন সংগ্রাম করেছি জীবন বাজি রেখে। যদি কেউ মনে করে এগুলা করলে রাজনীতি থেকে সরে যাবে, এগুলা তাদের ভুল ধারণা। রাজনীতির শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি করব। দল করি পদ পদবীর জন্য না, দল করি মানুষের ভালোবাসার জন্য, সেবা করার জন্য, আর আমার জাতীয়তাবাদী দলকে জনগণের কাছে প্রেজেন্ট করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আমি অনেক কথা বলেছি আপনাদের মাঝে। আপনারা এই 2 দিন ধরে অনেক কিছুই অবগত সোশ্যাল মিডিয়ায়। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা পরিকল্পিত একটা সাজানো নাটক। সুতরাং আপনারা সচেতন থাকবেন, কেউ বিভ্রান্ত হবেন না। আমার জন্য দোয়া করবেন, সত্যের পথে থাকবেন। প্রয়োজন হলে আমি আবারও লাইভে আসব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার কথায় যেহেতু আমি শেষ করি, আমি একটু মানসিক চাপে বলতে কি, এই যে আমি লাইভে আছি, এর ভিতরেও আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বারে অতিরিক্ত ফোন আসতেছে। এখনও কল উঠে আছে একজনা। আমি কালকে থেকে হয়তো 3 ঘন্টা পর্যন্ত ঘুমাইছি, খাওয়া দাওয়া ঠিক নাই। মানসিকভাবেও আমি একটু চাপে আছি, কারণ আমার রাজনীতি সহযোদ্ধারা, বড় ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে আমাকে ফোন দিচ্ছে। সবার সাথে কথা বলতে বলতে আমি নিজেও একটু ক্লান্ত বোধ। এজন্য আমি হয়তো আগে যেভাবে গুছিয়ে কথা বলতে পারি বা মাইকে বলতে পারি, আজকে হয়তো বলতে পারি না, কারণ আমি ওই সিচুয়েশনে নাই। তো এজন্য কথা কোথায় কিভাবে বলছি জানি না, কিন্তু আমি সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আর রাজনীতিবিদদের আমি বলবো, কোনো মেয়ে যদি ভাই আপনাদের কাছে সাহায্যের জন্য যায়, আসসালামু আলাইকুম বলে এক কথায় শেষ করে দেবেন, না হলে প্রতারণার শিকার হবেন পরবর্তীতে। এটা মাথায় রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতন বিদায় নিচ্ছে। আমার জন্য দোয়া করবেন, সত্যর পথে থাকবেন। আল্লাহ হাফেজ।